আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, একদম মন থেকে। শেষ কবে তুমি প্রাণ খুলে, কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া তোমার পরিবারের মানুষের সাথে কথা বলেছ? শেষ কবে তোমার মনে হয়েছে যে এই চার দেয়ালের ভেতরের মানুষগুলোই তোমার আসল শক্তি? নাকি বিষয়টা উল্টো? তোমার কি ইদানিং মনে হয় না যে বাইরের পৃথিবীটা যতটা না কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন তোমার নিজের ঘরের পরিবেশটা? বাইরের মানুষ তোমাকে যতটা না জাজ করে, তার চেয়ে হাজার গুণ বেশি জাজমেন্ট, সমালোচনা আর খোঁচা তোমাকে সহ্য করতে হয় নিজেরই রক্ত সম্পর্কের মানুষগুলোর কাছ থেকে। দেখ, ছোটবেলা থেকে আমাদেরকে একটা কথা খুব সুন্দর করে শেখানো হয়। আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় যে রক্তের টান সবার আগে। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, তাই না? আমরা এই বিশ্বাসটা নিয়েই বড় হই। আমরা ভাবি পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, তবুও দিন শেষে বাড়ি ফিরলে আমি আমার বাবা, মা, ভাই বা বোনকে পাশে পাব। আমরা ভাবি আমার আত্মীয় স্বজন, আমার কাজিনরা, আমার চাচা মামারা, এরা তো আমারই অংশ। আমার ভালোতে এরা খুশি হবে, আমার খারাপে এরা আমাকে টেনে তুলবে। কিন্তু জীবন যখন আসল রূপ দেখাতে শুরু করে, তখন এই সাজানো গোছানো বিশ্বাসটা কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার হয়ে যায়। তুমি হয়তো এখন জীবনের এমন একটা স্টেজে আছো যেখানে তুমি এই নিষ্ঠুর সত্যটার মুখোমুখি হয়েছ। আর বিশ্বাস করো, আমি জানি এটা কতটা যন্ত্রণার। যখন বাইরের কোনো শত্রু তোমাকে আঘাত করে, সেটা গায়ে লাগে, কিন্তু হৃদয়ে লাগে না। কারণ তুমি জানো সে শত্রু, তুমি প্রস্তুত ছিলে। কিন্তু যখন পিঠে ছুরিটা মারে তোমার নিজের ভাই, যখন তোমার ব্যর্থতা নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করে তোমার নিজের কাজিনরা, যখন তোমার সম্পত্তির ভাগ নিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমার নিজের চাচার মতো কেউ, তখন আঘাতটা শরীরে লাগে না, আঘাতটা লাগে সোজা তোমার অস্তিত্বে। তখন মনে হয় পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। আজকে আমরা এই অন্ধকার বিষয়টা নিয়েই কথা বলবো। কোনো সুগার কোটে মোটিভেশন নয়, কোনো মিথ্যা সান্ত্বনা নয়। আজ আমরা কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দেখব ইনফেকশনটা আসলে কতটা গভীর। কারণ চিকিৎসা করতে হলে আগে রোগটাকে স্বীকার করতে হয়। একটু ভেবে দেখতো, তোমার এই ডিপ্রেশন, তোমার এই অ্যাংজাইটি, তোমার এই যে রাতে ঘুম না হওয়া, এটার আসল উৎস কি? তুমি হয়তো ভাবছো কেরিয়ারের টেনশন, হয়তো ভাবছো টাকার অভাব। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবে, টাকার অভাব তোমাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় টাকার অভাবের কারণে তোমার আপন মানুষগুলোর বদলে যাওয়া রূপটা। তুমি যখন বেকার ছিলে, তখন যে অবহেলা তুমি তোমার ডাইনিং টেবিলে সহ্য করেছো, সেটা কি কোনো বাইরের মানুষ করেছে? না, সেটা করেছে তোমার আপনজন। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে রক্তের সম্পর্ক মানেই ধরে নেওয়া হয় পবিত্র সম্পর্ক। কিন্তু বাস্তবতা কি তাই? তুমি কি এমন পরিবার দেখোনি যেখানে ভাই ভাইয়ের মুখ দেখে না? তুমি কি এমন ঘটনা শোনোনি যেখানে সামান্য কয়েক শতাংশ জমির জন্য ছেলে বাবাকে বৃদ্ধাশ্রম বা তার চেয়েও খারাপ অবস্থায় ফেলে এসেছে? দেখেছ, তুমি সব দেখেছ। কিন্তু সমস্যা হলো, যখন এই ঘটনাটা তোমার নিজের সাথে ঘটে, তখন তুমি সেটা মেনে নিতে পারো না। তোমার ব্রেইন সেটা প্রসেস করতে পারে না। তুমি শকড হয়ে যাও। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি তো ওদের জন্য এত করলাম। আমি তো নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ওদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম। তাহলে ওরা আমার সাথে এমনটা কেন করলো? এই কেন শব্দটাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, যখন তুমি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকো, তখন এই চিন্তাগুলো তোমাকে ঘিরে ধরে। তুমি ভাবো, আমার ভুলটা কোথায় ছিল? শোনো, আমি তোমাকে একটা কঠিন সত্য বলি। তোমার ভুল একটাই ছিল। তুমি ভুল মানুষের কাছে সঠিক ভালোবাসা আশা করেছিলে। তুমি ভেবেছিলে যেহেতু শরীরে একই রক্ত বইছে, তাই তাদের চিন্তাভাবনাও তোমার মতোই হবে। তুমি ভেবেছিলে তারা তোমাকে বুঝবে। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, রক্ত শুধু বায়োলজিক্যাল কানেকশন দেয়, ইমোশনাল কানেকশন দেয় না। মানুষের সাইকোলজি খুব অদ্ভুত। তুমি খেয়াল করে দেখবে, তোমার কাছের মানুষগুলো, বিশেষ করে আত্মীয় স্বজনরা, তোমার খুব বেশি উন্নতি যেমন সহ্য করতে পারে না, আবার তোমার খুব বেশি অবনতিও দেখতে চায় না। মানে তারা চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো থেকো না। যখন তুমি তাদের চেয়ে একটু উপরে ওঠার চেষ্টা করবে, দেখবে সবার আগে তোমার পায়ে দড়ি পরিয়ে নিচে নামানোর চেষ্টা করবে কে? তোমার সেই আপন মানুষটা। তারা তোমাকে বলবে, তোর দ্বারা হবে না, এসব করে লাভ নেই, ঝুঁকি নিস না। তারা এমন ভাব দেখাবে যেন তারা তোমার ভালোর জন্যই বলছে, কিন্তু আদতে তারা ভয় পায়। তারা ভয় পায় যে তুমি যদি সফল হয়ে যাও, তাহলে তাদের ইগোতে লাগবে, তাদের নিচুতা ধরা পড়ে যাবে। আবার উল্টোটাও দেখো, যখন তুমি কোনো বিপদে পড়ো, ধরো তোমার ব্যবসা লস হলো বা তুমি চাকরিটা হারালে,
তখন দেখবে এই মানুষগুলোই সবার আগে তোমাকে জাজমেন্টের কাঠগড়ায় দাঁড় করাবে। আমি তো আগেই বলেছিলাম, ও তো কথাই শোনে না, ওর তো বুদ্ধিশুদ্ধি নেই। এই কথাগুলো কি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো তাদেরই কথা যাদেরকে তুমি একসময় নিজের ঢাল মনে করতে। এই যে দ্বিমুখী আচরণ, এই যে সামনে এক আর পেছনে আর এক, এটা তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না কাকে বিশ্বাস করবে। আর সবচেয়ে ভয়াবহ কি জানো? এই যুদ্ধটা তোমাকে একাই লড়তে হয়। বাইরের শত্রুর সাথে লড়াই করলে তুমি ঘরে এসে শান্তি পাও, পরিবারের কাছে নালিশ করতে পারো। কিন্তু শত্রু যখন ঘরের ভেতরে, তখন তুমি নালিশ করবে কার কাছে? তুমি যখন তোমার মা বা বাবার বিরুদ্ধে কিংবা ভাই বোনের বিরুদ্ধে কাউকে কিছু বলতে যাও, সমাজ উল্টো তোমাকেই খারাপ বলে। সমাজ বলে, ছি, নিজের পরিবারের নামে কেউ এমন কথা বলে। ব্যাস, তুমি চুপ হয়ে যাও। তোমার ভেতরের কান্নাটা ভেতরেই গুমরে মরে। এই যে একটা সাইলেন্ট টর্চার, এই যে একটা অদৃশ্য শেকড়, এটা তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি হয়তো এখন ভাবছো, তাহলে কি আমি সম্পর্ক শেষ করে দেব? আমি কি স্বার্থপর হয়ে যাব? দেখ, সম্পর্ক শেষ করা বা স্বার্থপর হওয়া পরের বিষয়। আগে তোমাকে বুঝতে হবে তুমি কার সাথে ডিল করছো। তুমি কি এমন কারো সাথে ডিল করছো যে ভুলবশত তোমাকে কষ্ট দিয়েছে, নাকি এমন কারো সাথে যে জেনে বুঝেই তোমাকে ম্যানিপুলেট করছে? পার্থক্যটা বুঝতে হবে। কিছু আত্মীয় আছে যারা বিষাক্ত। বিষ যেমন শরীরে থাকলে মৃত্যু নিশ্চিত, তেমনি এই বিষাক্ত মানুষগুলো তোমার আশেপাশে থাকলে তোমার স্বপ্নের মৃত্যু নিশ্চিত, তোমার মানসিক শান্তির মৃত্যু নিশ্চিত। তুমি হয়তো খেয়াল করেছো, কিছু ফ্যামিলি গ্যাদারিং বা দাওয়াতে গেলে তোমার দম বন্ধ হয়ে আসে। তুমি সেখানে যাও, হাসো, কথা বলো, কিন্তু তোমার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। তুমি জানো এই হাসি মুখগুলোর আড়ালে এক একটা হিংস্র নেকড়ে লুকিয়ে আছে। তুমি জানো তুমি এই ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তোমাকে নিয়ে গসিপ শুরু হবে, তোমাকে নিয়ে ব্যবচ্ছেদ করা হবে। তোমার বেতন কত, তোমার বউ দেখতে কেমন, তোমার বাচ্চারা কেন রেজাল্ট ভালো করছে না, তোমার জামাটা কেন পুরনো, সব কিছু নিয়ে তারা আলোচনা করবে। আর এই আলোচনাটা ভালো জায়গা থেকে নয়, তোমাকে ছোট করার জায়গা থেকে। এই যে একটা পরিবেশ যেখানে তোমাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয় যে আমি যোগ্য, আমি ভালো আছি, এটা কি তোমাকে ক্লান্ত করে দিচ্ছে না? তুমি কি হাঁপিয়ে ওঠোনি? অবশ্যই উঠেছো, এবং এটাই স্বাভাবিক, কারণ মানুষ রোবট নয়। তুমি যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করো, দিন শেষে তুমিও একটু প্রশংসা চাও, একটু সাপোর্ট চাও। আর যখন সেটা নিজের রক্তের মানুষের কাছ থেকে পাওয়া যায় না, তখন মনে হয় পুরো জীবনটাই একটা মিথ্যা। তোমার মনে হতে পারে আমার কপালটাই খারাপ, কিন্তু ভাই, বিশ্বাস কর, এটা শুধু তোমার গল্প নয়। এই শহরের প্রতিটি জানালায় যদি কান পাতো, দেখবে হাজারো ঘরে একই আগুনের ধোঁয়া বেরোচ্ছে। হাজারো মানুষ তোমার মতোই মাঝরাতে বালিশ ভিজিয়ে ভাবছে, যাদের জন্য জীবনটা দিলাম তারা আমাকে কি দিল। তুমি একা নও, তোমার এই যন্ত্রণাটা ইউনিক নয়, কিন্তু তোমার লড়াইটা ইউনিক, কারণ এটা তোমার জীবন। আমরা এখন যে সময়টায় বাস করছি, এটাকে বলা হয় কলিযুগ বা ঘোর অন্ধকার সময়। এই সময়ে সম্পর্কগুলো টিকে আছে স্বার্থের সুতোয়। তোমার পকেটে টাকা আছে, দেখবে দূর সম্পর্কের আত্মীয় তোমাকে ভাই বলে ডাকছে। তোমার ক্ষমতা আছে, দেখবে সবাই তোমার উপদেশ নিতে আসছে। কিন্তু যেদিন তুমি শূন্য হয়ে যাবে, যেদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে না, সেদিন দেখবে রক্তের বাঁধন কতটা ঠুনকো। সেদিন তুমি চিনবে কে আপন আর কে পর। আর এই চেনাটা খুব জরুরি, এই ধাক্কাটা খাওয়া খুব জরুরি। কারণ যতক্ষণ তুমি ধাক্কা না খাচ্ছ, ততক্ষণ তুমি ঘোরের মধ্যে আছো, তুমি একটা ইলিউশনে বাস করছো। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে নেগেটিভ কথা বলছি। না, আমি তোমাকে বাস্তবতা দেখাচ্ছি। কারণ আমি চাই না তুমি আর বোকা হও, আমি চাই না তুমি আর ইমোশনালি ব্ল্যাকমেইলড হও। তুই না আমার ভাই, এই একটা কথা বলে তারা তোমার কাছ থেকে কত কিছু আদায় করে নিয়েছে ভেবে দেখেছো? পরিবারের মান সম্মান, এই দোহাই দিয়ে তোমাকে কতবার নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে, মনে আছে? এই স্যাক্রিফাইসগুলো কি তারা মনে রেখেছে? রাখেনি। উল্টো যখন তুমি নিজের জন্য কিছু করতে চেয়েছো, তখন তোমাকেই তারা স্বার্থপর ট্যাগ দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, এই লুপ থেকে বের হওয়ার উপায় কি? এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তুমি কি সারা জীবন এই বিষাক্ত পরিবেশে পচে মরবে, নাকি নিজের জন্য নতুন কোনো রাস্তা তৈরি করবে? উত্তরটা সহজ নয়, কারণ এখানে ইমোশন জড়িত, এখানে মায়া জড়িত। আর মায়া জিনিসটা খুব খারাপ। এটা তোমাকে বারবার সেই আগুনের কাছেই নিয়ে যায় যেখানে তুমি পুড়েছিলে। তুমি বারবার তাদের ক্ষমা করে দাও, আর তারা বারবার তোমাকে আঘাত করে। এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। কিন্তু আজ, এই মুহূর্তে, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে স্বীকার করতে হবে যে তোমার রক্তই এখন তোমার শত্রু। এটা শুনতে খারাপ লাগছে? লাগুক। সত্য সবসময় তেতো হয়।
যেদিন তুমি মেনে নেবে যে হ্যাঁ আমার ভাই আমার ভালো চায় না বা আমার আত্মীয়রা আমাকে হিংসা করে, সেদিন থেকে তোমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তখন তুমি তাদের কাছ থেকে আর কিচ্ছু এক্সপেক্ট করবে না। আর যখন এক্সপেকটেশন থাকে না, তখন কষ্টও থাকে না। তুমি হয়তো ভাবছো কিন্তু সমাজ কি বলবে, বা আমি একা কিভাবে চলবো, এই ভয়গুলোই তোমাকে আটকে রেখেছে। আমরা পরের সেকশনগুলোতে এই ভয়গুলোকেই ভাঙব। আমরা দেখব কেন তারা এমন আচরণ করে, তাদের সাইকোলজিটা কি, আর সমাজ আসলে কি চায়। তবে তার আগে নিজেকেই একটা প্রশ্ন করো, আমি কি বাঁচতে চাই নাকি শুধু তাদের মন জুগিয়ে তিলে তিলে মরতে চাই? এখন এসো একটু পোস্টমর্টেম করি। কেন কেন তোমার নিজের রক্ত তোমার সাথে এমন করে? আমরা তো সিনেমায় দেখেছি, গল্পে পড়েছি, পরিবার হলো বটগাছের ছায়ার মতো। তাহলে তোমার বেলায় সেই ছায়াটা কেন আগুনের মতো পুড়িয়ে দিচ্ছে? এটা কি তোমার দুর্ভাগ্য, নাকি এর পিছনে গভীর কোনো সাইকোলজিক্যাল খেলা চলছে? শোন, মানুষ মূলত একটা স্বার্থপর প্রাণী। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বায়োলজিক্যাল সত্য। আর এই স্বার্থপরতার সবচেয়ে নোংরা রূপটা দেখা যায় আত্মীয়তার সম্পর্কের মাঝে। আমি তোমাকে একটা খুব সহজ সাইকোলজি বোঝাই। ধরো বিল গেটস বা এলন মাস্ক 1000 কোটি টাকার মালিক। এতে কি তোমার কোনো হিংসা হয়? তোমার কি রাতে ঘুম নষ্ট হয়? হয় না, কারণ তারা তোমার নাগালের বাইরের মানুষ। তাদের সাথে তোমার কোনো কম্পিটিশন নেই। কিন্তু তোমার বাড়ির পাশের যে কাজিনটা তোমার সাথে এক টেবিলে বসে ভাত খেত, তোমার সাথে একই স্কুলে পড়তো, সে যদি আজ তোমার চেয়ে একটু ভালো চাকরি পায় বা সে যদি একটা নতুন বাইক কেনে, তখন তোমার ভেতরে একটা খচখচানি শুরু হয়। ঠিক একই জিনিসটা তাদের ক্ষেত্রেও ঘটে। তোমার আপনজনরা তোমাকে সহ্য করতে পারে না, কারণ তারা তোমার মধ্যে নিজেদের ব্যর্থতা দেখতে পায়। তুমি যখন কোনো ভালো কাজ করার চেষ্টা করো, তুমি যখন লাইফের রিস্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তখন তুমি তাদের চোখে আয়না ধরে দাও। সেই আয়নায় তারা নিজেদের অলস, ভীতু এবং ব্যর্থ চেহারাটা দেখতে পায়। আর এটা তারা মেনে নিতে পারে না, তাই তারা তোমাকে টেনে নিচে নামাতে চায়। এটাকে বলে ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়ার স্বভাব। একটা ঝুড়িতে অনেকগুলো কাঁকড়া রাখলে দেখবে একটা কাঁকড়া যখনই ঝুড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, বাকিরা তাকে টেনে নিচে নামিয়ে দেয়। আমাদের সমাজটাও ঠিক এই কাঁকড়ার ঝুড়ি। আর দুঃখজনকভাবে তোমার পরিবার সেই ঝুড়ির সবচেয়ে শক্তিশালী কাঁকড়া। আরেকটা কঠিন সত্য বলি, টাকার গন্ধ। হ্যাঁ, টাকা। এই কাগজের টুকরোটা রক্তের সম্পর্ককে পানির মতো পাতলা করে দেয়। তুমি হয়তো খেয়াল করেছো, তোমার বাবার কাছেও সেই সন্তানের আদর বেশি যে মাস শেষে মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয়। যে ছেলেটা বেকার বা যে ছেলেটা সৎ পথে অল্প রোজগার করে, তার কথা পরিবারে কেউ শোনে না। ফ্যামিলি মিটিংয়ে তার কোনো ভোটের দাম নেই। তাকে বাজার করতে পাঠানো হয়, কিন্তু সিদ্ধান্ত নিতে ডাকা হয় না। তুমি যদি ভাবো যে তোমার সততা, তোমার চরিত্র, তোমার মায়া মমতা দিয়ে তুমি তাদের মন জয় করবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। এই যুগে সম্মান বা রেসপেক্ট মানুষ পায় না, পায় তার পজিশন। তোমার যদি পজিশন থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, দেখবে তোমার সবচেয়ে বড় শত্রু আত্মীয়টাও এসে তোমার পায়ে তেল মারছে। সে বলবে, আমি তো জানতাম তুমি একদিন অনেক বড় হবে। অথচ এই লোকটাই তোমার স্ট্রাগল পিরিয়ডে তোমাকে নিয়ে সবচেয়ে বেশি হাসি ঠাট্টা করেছে। এই যে সমাজের একটা মুখোশ পড়া চেহারা, এটা তোমাকে চিনতে হবে। আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেটা আসলে একটা বিশাল থিয়েটার বা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনয় করছে। আত্মীয়রা যখন তোমার বাসায় আসে, তারা কি তোমাকে দেখতে আসে? খুব কম মানুষই তোমাকে দেখতে আসে। বেশিরভাগ আসে দেখতে তোমার সোফাটা নতুন নাকি পুরনো, তোমার বউ কি গয়না পড়েছে, তোমার ছেলের রেজাল্ট কি। তারা আসে ডেটা কালেক্ট করতে, ইনফরমেশন নিতে, যাতে পরে সেটা নিয়ে তারা গসিপ করতে পারে। তুমি হয়তো লক্ষ্য করেছো, তারা তোমার অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাইরের মানুষ তোমাকে বিচার করে তোমার বর্তমান দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে, কিন্তু তোমার পরিবারের মানুষ তোমাকে বিচার করে তোমার অতীত দিয়ে। তুমি ছোটবেলায় কি ভুল করেছিলে, 5 বছর আগে তোমার ব্যবসায় কেন লস হয়েছিল, তুমি কবে কার সাথে ঝগড়া করেছিলে, এগুলো তারা ভোলেনি। তারা এগুলো জমিয়ে রাখে। আর ঠিক যখনই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তারা এই পুরনো কাসুন্দি ঘেটে তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা তোমাকে তোমার পুরনো ভার্সন বা ওল্ড ভার্সনে আটকে রাখতে চায়, কারণ তুমি বদলে গেলে তাদের কন্ট্রোল নষ্ট হয়ে যাবে। আর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, এটাই মূল খেলা। টক্সিক পরিবার সবসময় চায় তোমাকে নিয়ন্ত্রণ করতে। তারা চায় তুমি তাদের কথায় ওঠো বসো। তারা চায় তুমি তাদের পছন্দ মতো বিয়ে করো, তাদের পছন্দ মতো কেরিয়ার বেছে নাও। যখনই তুমি বলবে না, আমি এটা চাই না, আমি আমার মতো বাঁচতে চাই, ঠিক তখনই তুমি হয়ে যাবে বেয়াদব, অবাধ্য বা কুলাঙ্গার। এই শব্দগুলো হলো তাদের অস্ত্র।
এগুলো ব্যবহার করে তারা তোমার ভেতরে অপরাধ বোধ বা গিল্ট তৈরি করে। তুমি কি ইমোশনাল গিল্ট ট্রিপের শিকার হচ্ছ না? আমরা তোকে এত কষ্ট করে বড় করলাম আর তুই আজ আমাদের মুখে মুখে কথা বলিস। এই ডায়লগটা চেনা চেনা লাগে। দেখ, বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য অবশ্যই, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের আত্মসম্মান, নিজের মানসিক শান্তি, এমনকি নিজের ভবিষ্যৎ বিসর্জন দেওয়াটা কোনো কর্তব্য নয়। ওটা বোকামি, ওটা আত্মহত্যা। কিন্তু তারা তোমাকে এটা বুঝতে দেবে না। তারা ধর্ম, সমাজ আর সংস্কারের দোহাই দিয়ে তোমাকে একটা মানসিক জেলখানায় বন্দি করে রাখবে। আরেকটা বিষয় খেয়াল করেছো? তোমার ভালো খবরগুলো শোনার পর তাদের রিয়াকশন। তুমি যখন উত্তেজিত হয়ে এসে বলো, জানো আমি একটা প্রমোশন পেয়েছি, তখন তাদের মুখে কি সত্যিকারের হাসি ফোটে, নাকি একটা মেকি হাসি দিয়ে সাথে সাথে বলে, ও আচ্ছা, কিন্তু অমুকের ছেলে তো আরও বেশি বেতনে জয়েন করলো, বা প্রমোশন তো পেলি কিন্তু শরীর স্বাস্থ্য তো শেষ করে ফেলছিস। মানে তারা কখনোই তোমাকে মন খুলে সেলিব্রেট করতে দেবে না। তারা সব সময় তোমার খুশির বেলুনে একটা সূক্ষ্ম পিন ফুটিয়ে দেবে, যাতে তুমি মাটিতেই থাকো, বেশি উঠতে না পারো। কেন জানো? কারণ তুমি যদি সুখী হয়ে যাও, তুমি যদি সফল হয়ে যাও, তাহলে তাদের অজুহাতগুলো শেষ হয়ে যাবে। তারা আর বলতে পারবে না যে ভাগ্য খারাপ। তারা দেখেছে তুমি একই পরিবেশ থেকে উঠে এসে সফল হয়েছ, অথচ তারা পারেনি। এটা তাদের ইগোতে লাগে। তাই তারা চায় তুমিও তাদের মতো সাধারণ থাকো, তাদের মতো স্ট্রাগল করো। মিজারি লাভস কোম্পানি। দুঃখী মানুষ সঙ্গী পছন্দ করে। তারা তোমাকে তাদের দুঃখের সঙ্গী বানিয়ে রাখতে চায়। এখন প্রশ্ন হলো, এই যে দিনের পর দিন তুমি অপমান সহ্য করছো, খোঁচা খাচ্ছ, নিজেকে ছোট ভাবছো, এতে কার লাভ হচ্ছে? তাদের হয়তো সাময়িক লাভ হচ্ছে, তারা মজা পাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? পুরোপুরি তোমার। তোমার কনফিডেন্স জিরো হয়ে যাচ্ছে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ভালোবাসতে পারছো না। তুমি ভাবছো, সবাই যখন আমাকে খারাপ বলে, হয়তো আমিই খারাপ। এই সেলফ ডাউট বা নিজের উপর সন্দেহ, এটা বিষের মতো। এটা তোমাকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। তুমি কোনো কাজ শুরু করার আগেই ভাবো, যদি না পারি, কারণ তোমার সাবকনশাস মাইন্ডে সেট হয়ে গেছে যে তুমি পারবে না। তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি গুড ফর নাথিং। কিন্তু ভাই, একটু চোখটা খোলো, একটু জুম আউট করে পৃথিবীটাকে দেখো। পৃথিবীতে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র 10-12 জন মানুষ, তোমার টক্সিক ফ্যামিলি, তোমাকে খারাপ ভাবছে। আর তুমি এই 10-12 জনের সার্টিফিকেটকে ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছ। বাকি 799 কোটি মানুষের কাছে তুমি একটা সম্ভাবনা, তুমি একটা আনকোর জেম বা রত্ন। কিন্তু তুমি নিজেকে যাচাই করছো ভুল মানুষের চশমা দিয়ে। তুমি কি কখনো দেখেছো কোনো দোকানদার নষ্ট পণ্য শোকেসে সাজিয়ে রাখে? রাখে না। কিন্তু তুমি নিজেকে এমন মানুষের সামনে সাজিয়ে রাখছো যারা তোমাকে কেনার বা কদর করার যোগ্যতাই রাখে না। তুমি হীরের টুকরো নিয়ে কয়লার দালালদের কাছে যাচ্ছ আর জিজ্ঞেস করছো আমার দাম কত। তারা তো তোমাকে কয়লার দামই বলবে। এটা তো তাদের দোষ না, এটা তাদের সীমাবদ্ধতা। তাদের দেখার চোখ নেই, বোঝার ক্ষমতা নেই। তোমার সমস্যা হলো তুমি সব সময় গুড বয় বা গুড গার্ল হয়ে থাকতে চেয়েছো। তুমি চেয়েছো সবাই তোমাকে ভালো বলুক, তুমি চেয়েছো সবাই তোমাকে বাহবা দিক। আর এই মানুষের খুশি করার রোগ বা পিপল প্লিজিং মেন্টালিটি তোমাকে আজ এই ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে। তুমি নিজেকে জ্বালিয়ে অন্যদের আলো দিতে গিয়েছো। এখন তুমি ছাই হয়ে গেছো, আর তারা বলছে আলোটা বেশিক্ষণ থাকলো না কেন। সময় এসেছে এই নাটকটা বোঝার, সময় এসেছে স্টেজ থেকে নেমে আসার। তারা তোমাকে যে রোল বা চরিত্রটা প্লে করতে বলছে, সেই বলির পাঠার চরিত্রটা প্লে করা বন্ধ করার সময় এসেছে। তোমাকে বুঝতে হবে তুমি এই পৃথিবীতে কারো মন জোগাতে আসোনি। তুমি এখানে এসেছিলে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে, নিজের স্রষ্টাকে চিনতে এবং নিজের সর্বোচ্চ পোটেনশিয়াল এক্সপ্লোর করতে। তুমি হয়তো ভাবছো, কিন্তু ভাই আমি তো একা হয়ে যাব। শোন, ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে একা থাকা 1000 গুণ ভালো। সিংহের দল হয় না, সিংহ একা চলে, ভেড়ার পাল থাকে। তুমি যদি সিংহ হতে চাও, তোমাকে একাকিত্বকে ভয় পেলে চলবে না, বরং এই একাকিত্বই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। এখন তুমি হয়তো বলবে, সব বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? কাল সকাল থেকে আমার আচরণ কেমন হবে? আমি কি ঝগড়া করব? আমি কি বাড়ি ছেড়ে দেব? না, হুট করে কোনো ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইমোশন দিয়ে যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হয় স্ট্র্যাটেজি বা কৌশল দিয়ে। আর সেই কৌশলটা হলো সাইলেন্স বা নীরবতা, এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তাদের ঢিল ছোড়া দূরত্ব আর কাজ করবে না। পরের সেকশনে আমরা ঠিক এই ব্লুপ্রিন্টটা নিয়েই কথা বলবো। কিভাবে তুমি নিজেকে ট্রান্সফর্ম করবে, কিভাবে তুমি এই বিষাক্ত পরিবেশ থেকেও নিজের সাম্রাজ্য গড়ে তুলবে,
কিভাবে তুমি আধ্যাত্মিক এবং মানসিকভাবে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে এই মানুষগুলো তোমাকে আর স্পর্শও করতে পারবে না। প্রস্তুত তো সেই পরিবর্তনের জন্য? কারণ পথটা সহজ নয়, কিন্তু গন্তব্যটা খুব সুন্দর। আচ্ছা, সমস্যা তো অনেক শুনলে। রোগটা কি সেটা ডায়াগনোসিস করা শেষ। এখন সময় সার্জারির, এখন সময় অ্যাকশনের। কারণ তুমি যদি শুধু সমস্যা জেনেই বসে থাকো আর ভাবো ইস আমার জীবনটা এমন কেন, তাহলে তুমি সারা জীবন ভিকটিম হয়েই থেকে যাবে। আর আমি চাই না তুমি ভিকটিম হয়ে থাকো, আমি চাই তুমি ভিক্টর বা বিজয়ী হও। এখন আমি তোমাকে কিছু কঠিন এবং প্র্যাকটিক্যাল স্টেপ বলবো। এই কথাগুলো তোমার ইগোতে লাগতে পারে, তোমার আলস্যে আঘাত করতে পারে, কিন্তু বিশ্বাস করো এই কড়কড়ে ওষুধটাই এখন তোমার দরকার। এই নরক থেকে বের হতে হলে তোমাকে সাধারণ মানুষের মতো চিন্তা করলে চলবে না। তোমাকে হতে হবে একজন যোদ্ধার মতো, তোমাকে হতে হবে একজন স্ট্র্যাটেজিস্ট বা রণকৌশলবিদ। প্রথম ধাপ, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগীয় বিচ্ছিন্নতা। সবচেয়ে বড় ভুল যেটা তুমি করছো সেটা হলো তুমি এখনও তাদের কাছে ভালোবাসা ভিক্ষা করছো। তুমি এখনও মনে মনে আশা করছো যে একদিন তারা বুঝবে, একদিন তারা এসে তোমাকে সরি বলবে। শোন, এই আশাটা আজ এই মুহূর্তে কবর দিয়ে দাও। ডেড, ফিনিশ। তোমাকে ইমোশনাল সুইচ অফ করতে হবে। তোমার রক্ত যখন শত্রু, তখন তাদের সাথে ডিল করার একমাত্র উপায় হলো তাদের অদৃশ্য করে দেওয়া। তারা তোমার সামনে থাকবে, কথা বলবে, চিৎকার করবে, অপমান করবে, কিন্তু তুমি রিয়্যাক্ট করবে না। রিয়াকশন না দেওয়াটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ার। ধরো তোমার ভাই তোমাকে একটা কটু কথা বলল। আগে তুমি কি করতে? তুমি প্রতিবাদ করতে, তর্ক করতে, কান্না করতে। এতে কি হতো? সে মজা পেত, সে বুঝতো যে তার কথা তোমার গায়ে লেগেছে, সে কন্ট্রোলটা নিজের হাতে রাখত। কিন্তু আজ থেকে তুমি কি করবে? সে যখনই কটু কথা বলবে, তুমি তার চোখের দিকে তাকাবে, একটু মুচকি হাসবে এবং চুপ করে থাকবে। কোনো উত্তর দেবে না, কোনো তর্কে যাবে না। যখন তুমি তর্কে জড়াও না, তখন তুমি তাদের কনফিউজড করে দাও। তারা ভাবে, কিরে ও কিছু বলছে না কেন, ওর কি গায়ে লাগছে না? এই নীরবতা বা সাইলেন্স তাদের পাগল করে দেবে। মনে রাখবে, তুমি তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সেই আচরণে তুমি কিভাবে সাড়া দেবে সেটা 100% তোমার নিয়ন্ত্রণে। আজ থেকে নিজেকে একটা পাথর বা পাহাড়ের মতো মনে করো। ঝড় আসবে, বৃষ্টি আসবে, কিন্তু পাহাড় নড়বে না। তাদের কথাগুলো তোমার কানে ঢুকবে, কিন্তু হৃদয়ে পৌঁছাবে না। দ্বিতীয় ধাপ, গোপনীয়তা বা সিক্রেসি। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তোমার খোলা মুখ। তুমি একটু ভালো কিছু করলেই দৌড়ে গিয়ে তাদের বলে দাও, জানো মা, আমি একটা নতুন বিজনেস প্ল্যান করছি, বা ভালিয়া আমি বিদেশে যাওয়ার চেষ্টা করছি। আর ব্যাস, কাজটা হওয়ার আগেই ভেস্তে যায়। কেন জানো? কারণ নজর বা ইভিল আই সত্য, আর তার চেয়েও বড় সত্য হলো তাদের নেগেটিভ ভাইবস। আজ থেকে তোমার জীবন হবে একটা ব্ল্যাক বক্সের মতো। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে মিশছো, তোমার পকেটে কত টাকা আছে, এইসব কাকপক্ষীয় যেন না জানে। বিশেষ করে তোমার পরিবারের টক্সিক মেম্বাররা। তারা জানবে তুমি কিছু একটা করছো, কিন্তু কি করছো সেটা তারা বুঝতে পারবে না। তাদেরকে বিভ্রান্ত বা কনফিউজড রাখো। তারা জিজ্ঞেস করলে বলো, এই তো চলছে কোনো মতে। নিজেকে একটু বোকা, একটু নিরীহ সাজিয়ে রাখো। বুদ্ধিমান মানুষরা নিজেদের বুদ্ধির প্রদর্শনী করে না। তুমি কাজ করবে মাটির নিচে, নিঃশব্দে। তোমার সফলতা যখন শব্দ করবে, তখন তারা এমনিতেই জেনে যাবে। তার আগে একটা শব্দও না। মনে রেখো, তোমার প্ল্যান যত গোপন, তোমার জয়ের সম্ভাবনা তত বেশি। তৃতীয় ধাপ, আর্থিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এবার আসি সবচেয়ে তিতকুটে সত্য কথায়। তোমার পরিবারে তোমার সম্মান নেই কেন জানো? কারণ তোমার পকেটে টাকা নেই। শুনতে খারাপ লাগছে? লাগুক, এটাই বাস্তবতা। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে টাকাই হলো দ্বিতীয় ঈশ্বর। যার টাকা আছে তার 7 খুন মাফ, আর যার টাকা নেই তার পান থেকে চুন খসলেই দোষ। তাই তুমি যদি এখনও বাবার হোটেলে খাও বা ভাইয়ের দয়ায় বেঁচে থাকো, তাহলে অপমান সহ্য করা ছাড়া তোমার কোনো গতি নেই। কারণ যার নুন খাবে তার গুণ গাইতে হবে, এটা সমাজ মেনে চলে। তাই তোমার প্রথম এবং প্রধান ফোকাস হওয়া উচিত টাকা কামানো। যেভাবেই হোক, সৎ পথে তোমাকে স্বাবলম্বী হতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও, টিউশনি করাও। যদি তুমি বেকার হও, ছোটখাটো যে কাজ পাও তাই করো, লজ্জা পাবে না। নিজের টাকায় কেনা সস্তা ভাটের স্বাদ অন্যের দয়ায় খাওয়া বিরিয়ানির চেয়ে অনেক বেশি সুস্বাদু। টাকা তোমাকে শুধু খাবার দেবে না, টাকা তোমাকে অপশন দেবে, টাকা তোমাকে ক্ষমতা দেবে। যখন তোমার নিজের ইনকাম থাকবে, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে। তখন তুমি চাইলে আলাদা বাসা নিয়ে থাকতে পারবে। তখন তুমি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে। মনে রেখো, টক্সিক মানুষরা পরজীবী বা প্যারাসাইটের মতো।
তারা দুর্বল পোষক দেহ খোঁজে। যখন তুমি আর্থিকভাবে শক্তিশালী হবে তখন তারা তোমাকে ঘাঁটানোর সাহস পাবে না। উল্টো দেখবে তারাই তোমার কাছে এসে টাকার জন্য হাত পাচ্ছে। তখন কন্ট্রোলটা থাকবে তোমার হাতে। তুমি ডিসাইড করবে তুমি তাদের সাহায্য করবে কিনা। তাই আজ থেকে ফালতু আড্ডা, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর ডিপ্রেশনের সময় নষ্ট করা বন্ধ করো। দিনে 14-16 ঘন্টা খাটো। নিজেকে এমন একটা মেশিনে পরিণত করো যার কাজ শুধু ভ্যালু প্রডিউস করা। তোমার রাগ, তোমার অভিমান, তোমার জেদ সব কিছুকে জ্বালানি বানিয়ে কাজে লাগাও। দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। চতুর্থ ধাপ, বাউন্ডারি বা সীমানা নির্ধারণ। তোমাকে না বলা শিখতে হবে। আমরা অনেক সময় ভাবি না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আরে ভাই, যে সম্পর্ক তোমাকে কষ্ট দেয় সেটা নষ্ট হলেও বাকি। তোমাকে বাউন্ডারি সেট করতে হবে। ধরো তোমার আত্মীয়রা তোমাকে কোনো একটা ফ্যামিলি ফাংশনে ডাকলো যেখানে তুমি যেতে চাও না। সরাসরি বলো, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। কোনো মিথ্যে অজুহাত দেবে না, কোনো ব্যাখ্যা দেবে না, জাস্ট না। প্রথম তারা রাগ করবে, তোমাকে অহংকারী বলবে, বলতে দাও। যখন তুমি নিজের সিদ্ধান্তে অটল থাকবে তখন তারা বুঝবে যে তোমাকে আর আগের মতো ম্যানিপুলেট করা যায় না। তোমার ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেবে না। তোমার রুম, তোমার ফোন, তোমার ডায়েরি এগুলো তোমার একান্ত ব্যক্তিগত। এখানে কেউ নাক গলালে কড়াভাবে নিষেধ করবে। মনে রাখবে, তুমি মানুষকে যতটুকু অ্যালাউ করবে তারা ঠিক ততটুকুই তোমার ঘাড়ে চাপবে। তুমি যদি পাপোশ হয়ে থাকো সবাই তোমার গায়ের ওপর পা মুছে চলে যাবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। পঞ্চম ধাপ, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক সংযোগ। এই লড়াইটা খুব একাকিত্বের। তুমি যখন নিজেকে বদলাবে তখন তুমি খুব একা অনুভব করবে। এই একাকিত্ব কাটানোর একমাত্র উপায় হলো তোমার স্রষ্টার সাথে কানেকশন বিল্ড করা। তুমি যে ধর্মই পালন করো না কেন সেটাকে শক্ত করে ধরো। যখন কেউ তোমাকে বুঝবে না তখন শেষ রাতে জায়নামাজে দাঁড়িয়ে বা প্রার্থনায় বসে ওপরওয়ালার সাথে কথা বলো। তোমার সব অভিযোগ, সব কান্না তাকে শোনাও। বিশ্বাস করো, মানুষের কাছে বিচার দিয়ে তুমি কোনো দিন শান্তি পাবে না, কিন্তু তার কাছে বিচার দিলে তুমি একটা অদ্ভুত শক্তি পাবে। তাকে বলো, হে মালিক, তুমি আমাকে এমন পরিবারে পাঠিয়েছ, এটা তোমার পরীক্ষা। আমাকে এই পরীক্ষায় পাশ করার ধৈর্য দাও। আমাকে এদের মুখাপেক্ষী করো না, আমাকে স্বাবলম্বী করে দাও। দেখবে তোমার ভেতর থেকে একটা সুপার ন্যাচারাল শক্তি আসছে। তখন আর এই দুনিয়াবি তুচ্ছ মানুষের অপমান তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যখন বুঝবে যে তোমার আসল অভিভাবক ওপরওয়ালা আর এই দুনিয়ার মানুষগুলো জাস্ট কিছু সময়ের জন্য তোমার সাথে আছে, তখন তোমার ভয় কেটে যাবে। তখন তুমি আর মানুষের মুখের দিকে তাকিয়ে থাকবে না। এই স্পিরিচুয়াল পাওয়ারটা তোমাকে আনব্রেকেবল বা অটুট বানিয়ে দেবে। ষষ্ঠ ধাপ, নিজেকে আপগ্রেড করা। সেরা প্রতিশোধ কি জানো? সেরা প্রতিশোধ হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তারা পৌঁছানো তো দূরের কথা, তাকিয়ে দেখতেও ঘাড় ব্যথা হয়ে যাবে। নিজেকে আপগ্রেড করো। শারীরিকভাবে ফিট হও, জিমে যাও বা ঘরেই ব্যায়াম করো। শরীর যখন শক্তিশালী হয়, মনও তখন শক্তিশালী হয়। নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করো, স্মার্টলি কথা বলা শেখো, নতুন স্কিল শেখো, বই পড়ো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন 5 বছর পর তোমার আত্মীয়রা তোমাকে দেখে চিনতেই না পারে। তারা যেন ফিসফিস করে বলে, আরে এটা সেই ছেলেটা, মেয়েটা। বিশ্বাসই হয় না। তোমার এই পরিবর্তন বা ট্রান্সফরমেশন হবে তাদের গালে সবচেয়ে বড় চড়। তুমি মুখে কিছু বলবে না, তোমার সাকসেস কথা বলবে, তোমার লাইফস্টাইল কথা বলবে, তোমার ব্যক্তিত্ব কথা বলবে। তো ভাই, এখন আর কান্নাকাটি নয়, অনেক হয়েছে। চোখের পানি মুছে ফেলো। আজ থেকে তুমি এক নতুন মানুষ। আজ থেকে তুমি এক নির্মম যোদ্ধা। তোমার ইমোশন এখন আর তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। তুমি চুপ থাকবে, পরিশ্রম করবে আর নিজেকে গড়বে। কিন্তু সাবধান, এই পথে চলতে গেলে তুমি আবার হোঁচট খেতে পারো। তোমার পুরনো মায়া তোমাকে পিছু ডাকতে পারে। তখন কি করবে? শেষ সেকশনে আমরা কথা বলবো এই জার্নির শেষ পরিণতি এবং কিভাবে তুমি এই তোমার নতুন রূপটাকে ধরে রাখবে সারা জীবন। এখন আমরা এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এতক্ষণ ধরে আমরা অনেক স্ট্র্যাটেজি, অনেক কৌশল আর অনেক কঠিন বাস্তবতার কথা বললাম। কিন্তু আমি জানি এই ভিডিওটা শেষ হওয়ার পর ফোনটা রেখে যখন তুমি আবার তোমার সেই পুরনো পৃথিবীতে ফিরে যাবে, তখন কাজটা এত সহজ হবে না। কেন জানো? কারণ মায়া। মানুষের মন বড় অদ্ভুত। আমরা যতই কষ্ট পাই, দিন শেষে আমরা ভালোবাসা খুঁজি। তুমি যখন নিজেকে বদলানো শুরু করবে, যখন তুমি বাউন্ডারি সেট করবে, যখন তুমি তাদের অবহেলা করতে শিখবে, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটবে। দেখবে যেই মানুষগুলো তোমাকে এতদিন পাত্তাই দিত না, তারাই হঠাৎ করে সাধু সেজে তোমার কাছে আসছে। তারা তোমাকে বলবে,
কিরে, তুই তো অনেক বদলে গেছিস, তুই তো আর আমাদের সাথে কথাই বলিস না, আমাদের ওপর কি তোর রাগ? খুব সাবধান, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। এটাকে সাইকোলজির ভাষায় বলে লাভ বম্বিং বা গিল্ট ট্রিপিং। যখন তারা দেখবে যে তাদের হাতের পুতুলটা, যেটা তুমি ছেলে, আর সুতোয় কাজ করছে না, তখন তারা সুতোটা আলগা করে দিয়ে তোমাকে আদর দেখাবে, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, তোমাকে মনে করিয়ে দেবে ছোটবেলার কোনো স্মৃতির কথা, তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে আসলে তারাই ঠিক, তুমিই ভুল বুঝছ। এই সময়টা হবে তোমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। তোমার মনে হবে, আচ্ছা আমি কি বেশি কঠোর হয়ে যাচ্ছি? ওরা তো আমারই পরিবার, হয়তো ওরা বদলে গেছে। না ভাই, ওরা বদলায়নি। সাপ খোলস বদলায়, কিন্তু স্বভাব বদলায় না, বিষ বদলায় না। তুমি যদি এই ফাঁদে পা দিয়ে আবার তোমার বাউন্ডারি নামিয়ে দাও, আবার যদি তোমার সব সিক্রেট তাদের বলে দাও, বিশ্বাস করো তারা তোমাকে আগের চেয়েও ভয়ঙ্করভাবে আঘাত করবে। কারণ এবার তারা জানে তুমি পালাতে চেয়েছিলে, তাই এবার তারা তোমাকে এমনভাবে ভাঙবে যেন তুমি আর উঠে দাঁড়াতে না পারো। তাই মনে রেখো, ক্ষমা করে দাও, কিন্তু ভুলে যেও না। ফরগিভ বাট নেভার ফরগেট। আধ্যাত্মিকতা আমাদের শেখায় ক্ষমা করতে। তুমি তাদের ক্ষমা করে দাও। কেন? তাদের জন্য না, তোমার নিজের শান্তির জন্য। বুকের ভেতর ঘৃণা বা ক্ষোভ পুষে রাখলে সেটা তোমাকেই জ্বালাবে। তুমি তাদের মাফ করে দাও, বলো আল্লাহ আমি ওদের মাফ করে দিলাম, ওদের বিচার তুমি করো। কিন্তু মাফ করা মানে এই নয় যে তোমাকে আবার তাদের সাথে গিয়ে মিশতে হবে। মাফ করা মানে এই নয় যে সাপকে আবার বুকে জড়িয়ে ধরতে হবে। তুমি তাদের সাথে ভদ্র আচরণ করবে, সালাম দেবে, কুশল বিনিময় করবে, কিন্তু তোমার মনের দরজাটা তাদের জন্য পার্মানেন্টলি বন্ধ থাকবে। সেই চাবিটা তুমি ফেলে দিয়েছো সমুদ্রে, সেখানে আর তাদের প্রবেশ নিষেধ। এটা হলো একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের কাজ। দেখ, জীবনটা একটা বিশাল ক্যানভাস, আর তুমি হলে সেই ক্যানভাসের চিত্রশিল্পী। এতদিন তোমার পরিবারের মানুষগুলো, তোমার টক্সিক আত্মীয়রা তোমার ক্যানভাসে কালো রং ছিটিয়ে দিয়েছে। তারা তোমার জীবনটাকে অন্ধকার করে দিতে চেয়েছে, কিন্তু এখন সময় এসেছে তুলিটা নিজের হাতে তুলে নেওয়ার। এখন তুমি ঠিক করবে তোমার ক্যানভাসে কি রং থাকবে। তুমি হয়তো ভাবছো, আমার সাথেই কেন এমন হলো, আমি কেন এমন ফ্যামিলি পেলাম? এর উত্তরটা একটু ভিন্নভাবে ভাবো। ওপরওয়ালা কঠিন যুদ্ধগুলো তার সবচেয়ে শ্রেষ্ঠ সৈনিকদের জন্যই বরাদ্দ রাখেন। তিনি তোমাকে এই আগুনের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন কারণ তিনি তোমাকে ইস্পাত বানাতে চান। যাদের জীবন সহজ, যারা সব কিছু চামচে করে পেয়েছে, তারা কখনো জীবনের গভীরতা বোঝে না, তারা কখনো একাকিত্বের শক্তি বোঝে না, তারা কখনো স্বাবলম্বী হওয়ার আনন্দ বোঝে না। কিন্তু তুমি জানো ক্ষুধা কি, তুমি জানো অপমান কি, তুমি জানো শূন্য পকেটে রাস্তায় হাঁটার অনুভূতি কি। আর এই অভিজ্ঞতাই তোমার সুপার পাওয়ার। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, 5 বছর পর দেখবে এই কষ্টটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই অপমানের আগুনই তোমাকে রকেটের মতো উপরে তুলে দিয়েছে। সেদিন তুমি ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করবে, বলবে, ধন্যবাদ মালিক, তুমি আমাকে ওই টক্সিক মানুষগুলোর আসল রূপ দেখিয়েছিলে বলেই আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তাই নিজেকে কখনো অভিশপ্ত ভেবো না। তুমি অভিশপ্ত নও, তুমি নির্বাচিত, চোজেন। তোমাকে আলাদা করা হয়েছে ভিড় থেকে, তোমাকে একা করা হয়েছে যাতে তুমি নিজের ভেতরের অসীম ক্ষমতাকে আবিষ্কার করতে পারো। এখন তোমার কাজ একটাই, ফোকাস, লেজার শার্প ফোকাস। ঘোড়ার চোখের দুপাশে যেমন ঠুলি দেওয়া থাকে যাতে সে ডানে বায়ে না দেখে, শুধু সামনে দেখে। তোমার অবস্থাও হতে হবে তেমন। কে কি বলল, কে কি ভাবল, কে তোমাকে দাওয়াত দিল না, কে তোমাকে ছোট লোক বলল, এগুলো শোনার সময় তোমার নেই। তুমি ব্যস্ত, তুমি নিজের সাম্রাজ্য গড়তে ব্যস্ত। তোমার এই জার্নিতে তুমি অনেক বন্ধু হারাবে, অনেক আত্মীয় তোমাকে ভুল বুঝবে, সমাজ তোমাকে স্বার্থপর, অহংকারী, পাগল বলবে। বলতে দাও। মনে রেখো, ইতিহাস পাগলরাই লেখে, আর সাধারণ মানুষ শুধু সেটা পড়ে। তুমি ইতিহাস লিখতে এসেছো, পড়তে আসনি। দিন শেষে যখন তুমি সফল হবে, যখন তোমার নিজের একটা সুন্দর শান্তিময় জগৎ তৈরি হবে, তখন দেখবে তোমার সেই একাকিত্ব আর কষ্ট দিচ্ছে না। তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারবে, আমি হারিনি। ওরা আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি সেই ভাঙা টুকরোগুলো দিয়ে নিজেকে নতুন করে গড়েছি। আর সেই বিজয়ের স্বাদ, সেই স্বাদ পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে মিষ্টি। সেই শান্তির তুলনা হয় না। তাই ওঠো, চোখের পানি মোছো, অনেক কেঁদেছ, আর না। এখন সময় কাজ করার, এখন সময় জবাব দেওয়ার।
তবে মুখে নয়, কাজে। তোমার সাফল্যই হবে তাদের মুখে সবচেয়ে বড় থাপ্পড়। তোমার ভালো থাকাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। আজকের এই ভিডিওটা যদি তোমার জীবনের গল্পের সাথে মিলে যায়, যদি আমার কথাগুলো তোমার হৃদয়ে একটুও সাহস যোগাতে পারে, তাহলে আমি বুঝব আমার পরিশ্রম সার্থক। তুমি একা নও বন্ধু। আমরা যারা এই বাস্তবতার সাথে লড়াই করছি, আমরা সবাই এক একটা যোদ্ধা। আমরা একটা ট্রাইব, সাইলেন্ট ওয়ারিয়ার্স। যদি তুমি কথা দাও যে আজ থেকে তুমি আর দুর্বল হবে না, আজ থেকে তুমি নিজের জন্য বাঁচবে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যেও। শুধু লিখবে, আমি হারব না, আই উইল নট লুজ। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আমার সাথে শেষ পর্যন্ত ছিল। দেখা হবে বিজয়ের মঞ্চে। নিজের খেয়াল রেখো, আর মনে রেখো, তুমি তোমার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিদায়। শোন, খুব গভীরভাবে শোন। আজকের কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না। হয়তো মনে হবে, ভাই এই কথাগুলো বলা সহজ, কিন্তু সহ্য করা খুব কঠিন। আমি জানি ঠিক এই মুহূর্তে তোমার বুকের ভেতরটা কেমন জ্বলছে। আমি জানি কেউ একজন, হতে পারে সে তোমার খুব কাছের কেউ, কোনো বন্ধু, কোনো আত্মীয় বা কোনো এক সময়ের ভালোবাসার মানুষ, তোমাকে এমন কিছু কথা বলেছে, এমন কোনো অপমান করেছে যেটা তুমি কিছুতেই ভুলতে পারছো না। তোমার ইচ্ছে করছে এখনই ফোনটা তুলে তাকে কড়া ভাষায় কিছু শোনাই। ইচ্ছে করছে চিৎকার করে দুনিয়াকে জানিয়ে দিই যে আমি দোষী নই, তোমরা আমাকে ভুল বুঝছো। তোমার হাত নিষ্পিস করছে একটা মেসেজ টাইপ করার জন্য, একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। থামো, একদম চুপ, একটা শব্দও উচ্চারণ করবে না। ওই মেসেজটা সেন্ড বাটনে চাপ দেওয়ার আগে নিজের হাতটা থামাও। কারণ আজ আমি তোমাকে এমন একটা রাস্তার সন্ধান দিতে এসেছি যে রাস্তায় দুর্বলরা হাঁটতে ভয় পায়। এটা প্রমাণ করার রাস্তা নয়, এটা নীরবতা থাকার রাস্তা। আর বিশ্বাস করো, পৃথিবীতে নীরবতার চেয়ে কঠিন কোনো প্রতিশোধ নেই। তুমি কি মনে করছো তুমি চেঁচামেচি করে, ঝগড়া করে, নিজের সাফাই গিয়ে ওদের মুখ বন্ধ করবে? ভুল ভাবছো। বোকার স্বর্গে বাস করছো তুমি। তুমি যতবার নিজেকে প্রমাণ করতে যাবে, ওরা ততবার তোমাকে নতুন করে আঘাত করার সুযোগ পাবে। ওরা তো এটাই চায়। ওরা চায় তুমি রিয়্যাক্ট করো। ওরা চায় তুমি তোমার মানসিক ভারসাম্য হারাও। ওরা চায় তুমি নিচে নেমে আসো, ওদের লেভেলে। একটু ঠান্ডা মাথায় ভাবো তো, গত কয়েক বছরে তুমি কতবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছো, কতবার নিজের কলিজা ছেড়ে প্রমাণ করেছো যে তুমি তাদের ভালো চাও। ফলাফল কি হয়েছে? দিন শেষে তোমাকে খারাপ, স্বার্থপর বা ব্যর্থ উপাধি নিয়েই একা ঘরে ফিরতে হয়েছে, তাই না? তাহলে আজ কেন আবার সেই একই ভুল করতে যাচ্ছ? দেখ, মানুষের একটা খুব বাজে স্বভাব কি জানিস? মানুষ তাকেই আঘাত করতে পছন্দ করে যে আঘাত পেলে নড়বড়ে হয়ে যায়। তুমি যখনই কারো কথায় কষ্ট পাও, যখনই কারো অপমানে তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও, তুমি আসলে তাদের হাতে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দাও। তারা বাটন টিপছে আর তুমি নাচছ। তারা তোমাকে রাগাতে চাইলে রাগিয়ে দিচ্ছে, কাঁদাতে চাইলে কাঁদিয়ে দিচ্ছে। তুমি কি মানুষ নাকি কোনো পুতুল? তোমার কি নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই? একটা মানুষ তোমাকে দুটো বাজে কথা বলল আর অমনি তোমার সারা দিনের শান্তি নষ্ট হয়ে গেল, তোমার রাতের ঘুম হারাম হয়ে গেল। এত সস্তা তুমি? তোমার ইমোশনের দাম এত কম? আমি জানি তুমি বলবে, কিন্তু ভাই, ওরা যে মিথ্যা অপবাদ দিচ্ছে, ওরা যে আমাকে সবার সামনে ছোট করছে। করুক, করতে দাও। ওদের যা বলার বলতে দাও, ওদের যা ভাবার ভাবতে দাও। তুমি যদি সত্যি সঠিক হও, তুমি যদি জানো যে তুমি কোনো অন্যায় করনি, তাহলে তোমার ভয় কিসের? সত্য কি কাঁচের গ্লাস যে কেউ ঢিল মারলেই ভেঙে যাবে? সত্য হলো আগুনের মতো। তুমি তাকে ছাই দিয়ে ঢেকে রাখতে পারো, মাটির নিচে পুঁতে রাখতে পারো, কিন্তু সময় হলে সে সব পুড়িয়ে ছাড়খাড় করে ওপরে উঠে আসবেই। সমস্যাটা কি জানো? সমস্যাটা ওদের নয়, সমস্যাটা তোমার ভেতরে। তুমি বড্ড অধৈর্য। তুমি চাও এখনই বিচার হোক। তুমি চাও এখনই ওরা বুঝুক যে তুমি কত ভালো। কিন্তু দুনিয়াটা এভাবে চলে না বন্ধু। দুনিয়াটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে ভালো মানুষের পরীক্ষা দিতে হয় আগুনের ওপর দিয়ে হেঁটে। তোমার এখন যে সময়টা যাচ্ছে, হতে পারে সেটা কেরিয়ারের ব্যর্থতা, হতে পারে রিলেশনশিপের ধোঁকা, কিংবা পারিবারিক অশান্তি। এটা আসলে তোমার একটা পরীক্ষা। এই সময়টা তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে গড়তে এসেছে। লোহাকে যখন পেটাতে হয়, তখন লোহা কি চিৎকার করে? না, সে চুপচাপ মার খায়। আগুনের তাপে সে লাল হয়, হাতুড়ির বাড়িতে সে চ্যাপ্টা হয়। কেন? কারণ সে জানে এই মার খাওয়ার পরেই সে একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হবে। তুমি এখন সেই লোহা, আর তোমার চারপাশের এই অপমান, এই অবহেলা, এই বিশ্বাসঘাতকতা, এগুলো হলো সেই হাতুড়ির বাড়ি। ব্যথা লাগছে? খুব কষ্ট হচ্ছে?
মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। সহ্য কর, দাঁতে দাঁত চেপে সহ্য কর, একটা কথাও বলবে না। তোমার নীরবতা ওদের কাছে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। তুমি যখন ওদের গালাগালির জবাবে মুচকি হাসবে, যখন ওদের অবহেলার জবাবে নিজের কাজে মন দেবে, ওরা কনফিউজড হয়ে যাবে। ওরা ভাববে, কিরে, এর গায়ে কি কিছুই লাগে না, এ কি মানুষ নাকি পাথর? আর ঠিক তখনই তুমি জিতে যাবে। মানসিক খেলায় জেতার একমাত্র উপায় হলো খেলাটা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। তুমি হয়তো ভাবছো, সবাই তো বলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। হ্যাঁ হয়, কিন্তু সব প্রতিবাদের ভাষা শব্দ হয় না। কিছু প্রতিবাদের ভাষা হয় সাফল্য, কিছু প্রতিবাদের ভাষা হয় উন্নতি। তোমার মুখ বন্ধ রেখে তোমার কাজকে কথা বলতে দাও। আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, যারা আড্ডায় তোমাকে নিয়ে গসিপ করছে, তাদের যোগ্যতা কতটুকু একটু খোঁজ নিয়ে দেখো তো। দেখবে যারা জীবনে নিজেরা কিছু করতে পারেনি, তারাই অন্যের জীবন নিয়ে কাটাছেঁড়া করে। যার নিজের ঘর অন্ধকার, সেই অন্যের ঘরের আলো নেভাতে আসে। ওদের কথায় তুমি কেন থামবে? তোমার জবাব দেওয়ার দরকার নেই, কারণ সময় নামের একজন বিচারক আছেন, যিনি বড্ড কড়া। তিনি ঘুষ খান না, তিনি কারো পক্ষপাত করেন না, তিনি সব নোট করে রাখছেন। কে কখন তোমার সাথে কি করেছে, কে কখন তোমার সরলতার সুযোগ নিয়েছে, কে কখন তোমার বিপদে পিঠ টান দিয়েছে, সব কিছুর হিসাব হচ্ছে। আর এই হিসাবটা যখন মিলবে, তখন তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু দর্শকের আসনে বসে দেখবে। বিশ্বাস করো, প্রকৃতির বিচার বড় ভয়ানক। আজ যারা তোমাকে কাঁদিয়েছে, সময় তাদের এমন এক মোড়ে দাঁড় করাবে, যেখানে তারা কাদার জন্য চোখের জলও খুঁজে পাবে না। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি এখনই ভেঙে পড়ো, তুমি যদি এখনই ওদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে তুমি হেরে গেলে। রাতের বেলা যখন একা শুয়ে থাকো, তখন মাথার ভেতর অনেক চিন্তা আসে, তাই না? পুরনো কথাগুলো মনে পড়ে, কে কি বলেছিল, কে কিভাবে অপমান করেছিল। দৃশ্যগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসে, আর তুমি বালিশে মুখ গুজে ছটফট করো। মনে হয় বুকের ভেতরটা কেউ খুবলে নিচ্ছে। এই যে তুমি নিজেকে শেষ করছো, কার জন্য? যারা তোমাকে নিয়ে 2 পয়সাও ভাবে না, তাদের জন্য তুমি তোমার মহামূল্যবান জীবন, তোমার ঘুম, তোমার শান্তি নষ্ট করছো। এটা কি বোকামি নয়? জেগে ওঠো প্লিজ। এবার একটু নিজের দিকে তাকাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করো, আমি কি এই দিনটা দেখার জন্য জন্মেছিলাম? অন্যের দেওয়া সার্টিফিকেট দিয়ে কি আমার জীবন চলবে? চলবে না, চলতে পারে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি বধির হয়ে গেলাম। হ্যাঁ, বধির। কে কি বলছে আমি শুনব না, কে কি ভাবছে আমি দেখব না। আমার ফোকাস শুধু আমার লক্ষ্যের দিকে। ঘোড়ার চোখের দুপাশে যেমন ঠুলি পরানো থাকে, যাতে সে ডানে বামে না তাকিয়ে শুধু সামনে দেখে, তুমিও আজ থেকে নিজের চোখে সেই ঠুলি পরে নাও। রাস্তা অনেক লম্বা, এবং এই রাস্তায় তোমাকে একা হাঁটতে হবে। ভিড় তো ভীরুদের জন্য, সিংহ তো একাই জ্বলে। তোমার এই একাকিত্ব, এই নীরবতা, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। এটাকে ধারণ করতে শেখো। চুপ থাকাটা কেন জরুরি জানিস? কারণ তোর কথা শোনার মতো যোগ্যতা সবার নেই। আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাদের নিজের মানুষ ভেবে এসেছিস, তারা আসলে তোর কেউ না। শুনতে খুব খারাপ লাগছে, তাই না? মনে হচ্ছে আমি খুব নেতিবাচক কথা বলছি, মনে হচ্ছে আমি তোকে সবার বিরুদ্ধে উস্কে দিচ্ছি। না রে ভাই, আমি শুধু তোর চোখের সামনে থেকে রঙিন চশমাটা সরিয়ে দিচ্ছি, যাতে তুই আসল দুনিয়াটা দেখতে পাস। তোর সমস্যা কি জানিস? তুই বড্ড ভালো মানুষ। তুই ভাবিস, আমি যেহেতু কারো ক্ষতি করি না, তাই কেউ আমার ক্ষতি করবে না। আমি যেহেতু সবাইকে বিপদে সাহায্য করি, তাই আমার বিপদেও সবাই ঝাঁপিয়ে পড়বে। তুই আসলে বোকার স্বর্গে বাস করছিস। সিংহকে দেখেছিস? সিংহ কি ভাবে? আমি যেহেতু জেব্রাকে খাই না, তাই জেব্রাও আমাকে খাবে না। না, জঙ্গলের নিয়ম সেটা নয়। আর এই সমাজটাও একটা জঙ্গল। এখানে তুই ভালো হলে মানুষ তোকে দুর্বল ভাববে, এখানে তুই উদার হলে মানুষ তোকে বোকা ভাববে। আর তুই যদি সবার জন্য নিজেকে বিলিয়ে দিস, তাহলে মানুষ তোকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। তোর কি মনে হয়, তোর চারপাশে যারা ঘুরঘুর করে, ভাই ভাই বলে মুখে ফেনা তোলে, তারা সবাই তোর বন্ধু? তারা সবাই তোর শুভাকাঙ্ক্ষী? ভুল, সম্পূর্ণ ভুল। এদের মধ্যে 90% মানুষ তোর পাশে আছে, কারণ তোর কাছে কিছু একটা আছে যেটা তাদের প্রয়োজন। হতে পারে সেটা তোর টাকা, হতে পারে তোর ক্ষমতা, অথবা হতে পারে তোর সঙ্গ।
যেটা তাদের সময় কাটাতে সাহায্য করে। যেদিন তোর পকেট খালি হবে, যেদিন তুই আর ওদের এন্টারটেইন করতে পারবি না, সেদিন দেখবি এই ভিড়টা ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। একটা তিক্ত সত্য কথা বলি, হজম করতে কষ্ট হবে, কিন্তু গিলতে তোকে হবেই। পুরুষ মানুষের কোনো নিঃস্বার্থ ভালোবাসা হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছিস। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া একজন পুরুষের জীবনে আর কোনো ভালোবাসা নিঃস্বার্থ নয়। সমাজ তোকে ভালোবাসবে ততটুকুই যতটুকু তুই প্রোভাইড করতে পারবি। তোর হাতে টাকা আছে, সবাই তোকে স্যালুট দেবে। তোর ক্ষমতা আছে, সবাই তোকে সমীহ করবে। কিন্তু তুই যদি বেকার হস, তুই যদি স্ট্রাগল করিস, তাহলে তোর নিজের রক্তের সম্পর্কের আত্মীয়রাও তোকে চিনতে চাইবে না। পারিবারিক অনুষ্ঠানে তোকে দাওয়াত দেওয়া হবে না, বা দিলেও এমনভাবে কোণঠাসা করে রাখা হবে যেন তুই একটা ভিন গ্রহের প্রাণী। বিশ্বাস হচ্ছে না? তোর ফোন বুকটা খোল, সেখানে 500-1000 নাম্বার আছে। আজ রাত 3টের সময় যদি তোর হার্ট অ্যাটাক হয় বা তুই পুলিশি ঝামেলায় পড়িস, কটা মানুষকে তুই নিঃসংকোচে ফোন দিতে পারবি? কজন ফোনটা ধরে বলবে, ভয় পাস না, আমি এক্ষুনি আসছি? হাতে গুনে 1জন বা 2জন পাবি কিনা সন্দেহ। বাকি সবাই অজুহাত দেখাবে। কেউ বলবে ব্যস্ত, কেউ ফোন সাইলেন্ট করে ঘুমাবে। তাহলে এই 500 মানুষের ভিড় দিয়ে তুই কি করবি? এই ফেক রিলেশনশিপ, এই লোক দেখানো সামাজিকতা, এগুলো সব আবর্জনা। তুই এতদিন এই আবর্জনা জমিয়ে রেখেছিস, আর ভাবছিস কেন গন্ধ বেরোচ্ছে, কেন তোর জীবনে শান্তি নেই? আরেকটা সাইকোলজিক্যাল গেম বোঝাই তোকে, মানুষের হিংসা। তোর বন্ধুরা, তোর কলিগরা, তারা চায় তুই ভালো থাক, কিন্তু তারা কেউ চায় না যে তুই তাদের চেয়ে বেশি ভালো থাক। এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, ক্র্যাব মেন্টালিটি। তুই যখন সবার সাথে আড্ডা মারছিস, সময় নষ্ট করছিস, তখন সবাই খুশি, কারণ তুই তাদের লেভেলেই আছিস। তুই তাদের কমফোর্ট জোন নষ্ট করছিস না। কিন্তু যেদিন তুই একটু সিরিয়াস হবি, যেদিন তুই নিজের ক্যারিয়ার নিয়ে টাচ শুরু করবি, যেদিন তুই একটু ওপরে ওঠার চেষ্টা করবি, খেয়াল করে দেখিস সবার আগে তোকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে তোর ওই কাছের বন্ধুরা। তারা বলবে, আরে বাদ দে তো, এসব করে কিছু হয় না। তারা বলবে, তুই তো বদলে গেছিস, এখন আর আমাদের সময় দিস না। তারা তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। কেন জানিস? কারণ তোর উন্নতি তাদের নিজেদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তুই যখন সফল হস, তখন তাদের মনে হয় তারা কতটা ছোট। তাই তারা চায় না তুই সফল হ। তারা চায় তুই তাদের মতোই ব্যর্থ থাক, যাতে তাদের নিজেদের গিল্টি ফিল না হয়। আর তুই তাদের কথা শুনে নিজের স্বপ্ন বিসর্জন দিস। তুই তাদের খুশি করার জন্য নিজের ফিউচার নষ্ট করিস। এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? দেখ ভাই, তুই যদি সহজলভ্য হস, তাহলে তোর কোনো মূল্য নেই। যে জিনিস বাজারে সস্তায় পাওয়া যায়, মানুষ তার কদর করে না। বাতাস ফ্রি, তাই আমরা বাতাস নিয়ে ভাবি না। কিন্তু হীরা মাটির অনেক গভীরে থাকে, অনেক কষ্ট করে তুলতে হয়, তাই হীরার এত দাম। তুই নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছিস। কেউ মেসেজ দিলেই সাথে সাথে রিপ্লাই, কেউ ডাকলেই সাথে সাথে হাজির। কারো একটু মন খারাপ হলেই তুই নিজের কাজ ফেলে সান্ত্বনা দিতে চলে যাস। তুই নিজের সময়কে সম্মান করিস না, তাই অন্যরাও তোকে সম্মান করে না। তুই যখন নিজেকে সবার জন্য অ্যাভেলেবেল করে দিস, তখন মানুষ ভাবে তোর নিজের কোনো কাজ নেই। তারা ভাবে তুই ফালতু। তোর এই অতিরিক্ত ভালো মানুষই তোর কাল হয়েছে। লোকে কি বলে জানিস? ও তো আছেই, ওকে যা খুশি বলা যায়, ও কিছু মনে করে না। এই ও কিছু মনে করে না, এই ট্যাগটা তোর কপালে তুই নিজেই লাগিয়েছিস। আজ থেকে এই ট্যাগটা ছিঁড়ে ফেলতে হবে। তুই হয়তো ভাবছিস, তাহলে কি আমি অসামাজিক হয়ে যাব, সবার সাথে সম্পর্ক ছিন্ন করব? না, আমি সেটা বলছি না। আমি বলছি ফিল্টার লাগা। মানুষ চিনতে শেখ। কে তোর বিপদে পাশে ছিল, কে তোর দুঃসময়ে তোকে একটা ফোন করে খোঁজ নিয়েছিল, আর কে শুধু সুসময়ে পার্টি করতে এসেছিল। যারা শুধু সুসময় ছিল, তাদের সাথে সম্পর্কটা হবে হাই হ্যালো পর্যন্ত। তাদের কাছে তোর মনের ঘরের চাবি দিবি না, তাদের কাছে তোর দুর্বলতা প্রকাশ করবি না। মনে রাখবি, তোর দুর্বলতার কথা যাকে বলবি, সেই সেটাকে অস্ত্র বানিয়ে ভবিষ্যতে তোকে আঘাত করবে। তুই বলবি, ভাই একা থাকতে ভয় লাগে। ভয় পাস না, একাকিত্ব আর নির্জনতার মধ্যে পার্থক্য আছে। লুজিং ফেক পিপল ইজ নট আ লস, ইটস আ ক্লিনিং প্রসেস। তোর জীবন থেকে যখন ফেক মানুষগুলো চলে যাবে, তখন হয়তো কিছুদিন খুব খালি খালি লাগবে, মনে হবে কেউ নেই। কিন্তু বিশ্বাস কর, ওই ফাঁকা জায়গাটাই তোর দরকার, কারণ ওই ফাঁকা জায়গাতেই নতুন কিছু তৈরি হবে। তুই যদি গ্লাস ভর্তি পচা জল নিয়ে বসে থাকিস, সেখানে কি পরিষ্কার জল ঢালতে পারবি? পারবি না। পরিষ্কার জল ঢালতে হলে আগে পচা জলটা ফেলে দিতে হবে। তোর জীবনের এখন সেই পচা জল ফেলার সময় এসেছে। সমাজ তোকে শেখায় মিলেমিশে থাকা ভালো, কিন্তু সমাজ এটা শেখায় না যে বিষাক্ত সাপের সাথে মিলেমিশে থাকলে ছোবল খেতে হয়।
তোর চারপাশে যারা বিষ ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকাটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। এটাকে বলে সেলফ রেসপেক্ট। তোর কি মনে হয় যারা আজ তোকে অবহেলা করছে, তুই তাদের পেছনে ঘুরলে তারা তোকে সম্মান দেবে? কখনোই না। ভিক্ষা করে টাকা পাওয়া যায়, সম্মান পাওয়া যায় না। সম্মান আদায় করে নিতে হয়, আর সেটা গলার জোরে নয়, সেটা আদায় করতে হয় নিজের যোগ্যতা দিয়ে। তুই যখন চুপ করে যাবি, যখন তুই আর আগের মতো অ্যাভেলেবেল থাকবি না, তখন প্রথম প্রথম তারা তোকে নিয়ে আরও বেশি সমালোচনা করবে। তারা বলবে, ও খুব অহংকারী হয়ে গেছে, ও ভাব নিচ্ছে তো নিক, তাতে তোর কি? তোর ফোকাস এখন অন্যের সার্টিফিকেটের দিকে নয়, তোর ফোকাস এখন নিজের সাম্রাজ্য তৈরির দিকে। তুই এখন একটা যুদ্ধক্ষেত্রে আছিস, আর এই যুদ্ধে তোর প্রধান শত্রু বাইরের কেউ নয়, তোর প্রধান শত্রু হলো তোর ইমোশন, তোর ওই মন, যেটা বারবার পুরনো জায়গায় ফিরে যেতে চায়। বাস্তবতাটা খুব কঠিন ভাই। এখানে কেউ কারো চোখের জল মোছাতে আসে না, যদি না তার হাতে টিস্যুর প্যাকেটটা আগে থেকেই থাকে। তুই কাঁদলে দুনিয়ার কিচ্ছু আসে যায় না। তুই না খেয়ে মরে গেলে দুনিয়া 2 মিনিটের জন্য থামবে না। সূর্য ঠিকই উঠবে, অফিস আদালত ঠিকই চলবে। তাই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওই যে বললাম, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ। কোনো জাদুকর আসবে না, কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, তোমাকেই তোমার উদ্ধারকর্তা হতে হবে। তুই যদি এখন উঠে না দাঁড়াস, যদি এখন এই ফেক মায়া ত্যাগ না করিস, তাহলে আজ থেকে 5 বছর পর তুই কোথায় থাকবি ভেবে দেখেছিস? সেদিন এই বন্ধুরাও থাকবে না, আর তোর হাতে সময়ও থাকবে না। তুই হয়ে যাবি একজন হতাশ, ব্যর্থ এবং বিরক্তিকর মানুষ, যে শুধু অতীত নিয়ে ঘ্যান করে। তুই কি সেটা হতে চাস? নিশ্চয়ই চাস না। তাহলে আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সেই সব মানুষদের ছাঁটাই শুরু কর যারা তোর মানসিক শান্তির জন্য হুমকি। সোজা ব্লক লিস্টে ফেলে দে। হোক সে বন্ধু, হোক সে প্রেমিকা, হোক সে আত্মীয়। যে তোকে সম্মান করে না, তার তোর জীবনে থাকার কোনো অধিকার নেই। দরজা বন্ধ করে দে, বাইরের কোলাহল বন্ধ কর। এবার সময় হয়েছে ভেতরের কোলাহল শোনার। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করার। কিভাবে, সেটা পরের ধাপে বলছি, কিন্তু তার আগে তোর নিজেকে কথা দিতে হবে, আমি আর সস্তা হব না। অনেক তো হলো, অনেক কাঁদলি, অনেক অভিযোগ করলি, অনেক মানুষের দোরে দোরে ঘুরে সহানুভূতি খুঁজলি। লাভ কিছু হয়েছে? হয়নি। উল্টো নিজের আত্মসম্মানটুকু ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। এবার চোখ মোচ, আয়নার সামনে দাঁড়া। তোর এই ভাঙা ভার্সনটা আর চলবে না। এই কান্নাকাটি করা, দুর্বল এবং মানসিকভাবে পঙ্গু মানুষটাকে আজই দাফন করতে হবে, আর তার ছাই থেকে জন্ম দিতে হবে এক নতুন তোকে। এমন এক তুই যাকে দেখলে মানুষ সমীহ করতে বাধ্য হবে। এখন আমি তোকে একটা মাস্টার প্ল্যান দেব। এটা কোনো মোটিভেশনাল বুলি আওড়ানো কথা নয়, এটা একটা প্রসেস, একটা কঠিন তপস্যা। আমি এর নাম দিয়েছি আন্ডারগ্রাউন্ড প্রসেস, বা মাটির নিচে চলে যাওয়া। একটা বিশাল বটগাছ বা ওক গাছ যখন জন্মায়, তখন কি হয় জানিস? একটা বীজকে মাটির গভীর অন্ধকারে পুঁতে ফেলা হয়। সেখানে কোনো আলো নেই, বাতাস নেই, কেউ তাকে দেখে না। সে একা, মাটির চাপে এসে পিষ্ট হয়, কিন্তু ওই অন্ধকারেই তার আসল রূপান্তর ঘটে। সে ফেটে বেরোয়, শিকড় ছড়ায়, নিজেকে শক্ত করে। তারপর একদিন সে মাটি ফুঁড়ে ওপরে ওঠে। তখন সবাই বলে, বাহ, কি বিশাল গাছ! কিন্তু কেউ তার মাটির নিচের লড়াইটা দেখেনি। তোকে এখন সেই বীজের মতো মাটির নিচে চলে যেতে হবে। আগামী 6 মাসের জন্য তুই দুনিয়া থেকে গায়েব হয়ে যাবি। আক্ষরিক অর্থে গায়েব। সোশ্যাল মিডিয়া ডিলিট কর বা ডিঅ্যাক্টিভেট কর। ফালতু আড্ডা বন্ধ কর। চায়ের দোকানে পলিটিক্স নিয়ে আলোচনা বন্ধ কর। বিয়েবাড়ি, জন্মদিনের পার্টি সব বাদ। তোর বন্ধুরা বলবে, কিরে, তুই তো হারিয়ে গেলি, মরে গেলি নাকি? তুই কোনো উত্তর দিবি না। তুই শুধু মুচকি হাসবি আর মনে মনে বলবি, হ্যাঁ, পুরনো আমি মরে গেছে, নতুন আমি তৈরি হচ্ছে। এই 6 মাস তোর জীবন হবে রোবটের মতো। সকাল 5টায় ঘুম থেকে ওঠা। কেন? কারণ ওই সময়টা পৃথিবীর সবচেয়ে শান্ত সময়। যখন তোর সমালোচকরা ঘুমাচ্ছে, তখন তুই তোর সাম্রাজ্যের প্রথম ইট গাঁথবি। ব্যায়াম কর, শরীরটাকে লোহার মতো শক্ত কর। তোর কি মনে হয় এটা শুধু বডি বিল্ডিং? না, ফিজিক্যাল ফিটনেস তোর মেন্টাল টাফনেস বাড়ায়। তুই যখন জিমে বা ঘরে ঘাম ঝরাবি, তখন তোর শরীরের ভেতর জমে থাকা রাগ, ক্ষোভ আর হতাশাগুলো ঘাম হয়ে বেরিয়ে যাবে। তোর ওই যে বুকের ভেতর জ্বালা করে, ওটাকে শক্তিতে রূপান্তর কর। ডাম্বেল তোল, দৌড়া, বুক ডন দে, নিজেকে কষ্ট দে। শরীরের কষ্ট মনের কষ্টকে ভুলিয়ে দেয়। এরপর ফোকাস কর তোর স্কিল আর কেরিয়ারে। দেখ ভাই, একটা কঠিন সত্য কথা বলি, টাকা কথা বলে। তোর পকেটে যদি টাকা না থাকে, তোর দর্শন বা ফিলোসফি কেউ শুনবে না। সমাজ গরিবের জ্ঞান শোনে না,
সমাজ সফল মানুষের ভুল বকাকেও উপদেশ হিসেবে নেয়। তাই টাকা কামানোর রাস্তা খোল, সেটা ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং হোক। লজ্জা পাবি না, কোনো কাজ ছোট নয়। আজকে যে বন্ধুটা বাবার টাকায় বাইক নিয়ে শো অফ করছে, তাকে দেখে হীনমন্যতায় ভুগিস না। মনে রাখবি, বাপের টাকায় ফুটানি করা আর নিজের টাকায় রিকশায় চড়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। নিজের টাকায় কেনা এক কাপ চায়ের স্বাদও অন্যরকম। তোর ওই অপমানকে জিদে পরিণত কর। কেউ বলেছিল তুই কিছু পারবি না, গুড, ওই কথাটাকে প্রিন্ট করে তোর টেবিলের সামনে টাঙিয়ে রাখ। প্রতিদিন সকালে ওটা দেখবি আর নিজেকে বলবি, ওকে ভুল প্রমাণ করার জন্যে হলেও আমাকে পারতে হবে। তবে সাবধান, তাকে দেখানোর জন্যে কাজ করবি না, কাজ করবি নিজের জন্য, কিন্তু ওই অপমানটাকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ব্রেনটাকে ডিটক্স কর। তুই কি জানিস তোর সবচেয়ে বড় শত্রুকে? তোর হাতের ওই স্মার্টফোনটা। রিলস, শর্টস, টিকটক, পর্নোগ্রাফি, এই সস্তা ডোপামিন তোকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এগুলো তোর ফোকাস করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। তুই 5 মিনিট এক জায়গায় মন দিয়ে বসতে পারিস না। এই সস্তা নেশা থেকে বেরিয়ে আয়, বই পড়। এমন বই পড় যা তোকে টাকা কামানো শেখাবে, যা তোকে মানুষের সাইকোলজি বুঝতে শেখাবে। নিজের ভ্যালু বাড়া, নিজেকে এমনভাবে তৈরি কর যেন তুই একটা ব্যান্ড হয়ে উঠিস। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ এবং পাওয়ারফুল পয়েন্টে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। তুই কি খুব একাবোধ করছিস? মনে হচ্ছে কেউ নেই? ভুল। একজন আছেন যিনি তোর শ্বাসনালীর চেয়েও কাছে, যিনি তোর চোখের জল পড়ার আগেই তা দেখতে পান। তোর ওই রব, তোর সৃষ্টিকর্তা। মানুষের কাছে হাত পাতা বন্ধ কর, মানুষের কাছে নিজের দুঃখের কথা বলা বন্ধ কর। মানুষ তোকে করুণা করবে, তারপর আড়ালে হাসবে। কিন্তু তুই যখন শেষ রাতে জায়নামাজে দাঁড়াবি, যখন সিজদায় গিয়ে তোর সব দুঃখ, সব কষ্ট, সব অভিযোগ তার কাছে উগরে দিবি, বিশ্বাস কর, তোর মনের ভার হালকা হয়ে যাবে। যে শান্তি তুই মানুষের কাছে খুঁজছিস, সেই শান্তি তুই সিজদায় পাবি। এটা কোনো ধর্মীয় লেকচার নয়, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যখন তুই বিশ্বাস করবি যে আমার সাথে আমার রব আছেন, তিনি সব দেখছেন, তিনি সব নিয়ন্ত্রণ করছেন, তখন তোর ভয় কেটে যাবে। তোর মনে হবে, গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে দাঁড়ায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ দুনিয়ার মালিক আমার পক্ষে। এটাকে বলে তাওয়াক্কুল, সম্পূর্ণ ভরসা। তুই তোর কাজ করে যা, বাকিটা তার ওপর ছেড়ে দে। তিনি তোকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যা তুই কল্পনাও করতে পারবি না। এই যে তুই এখন কষ্ট পাচ্ছিস, এটা তোর জন্য অভিশাপ নয়, এটা আশীর্বাদ। সৃষ্টিকর্তা তোকে ভেঙে চড়ে নতুন করে গড়ছেন। তিনি তোকে একা করে দিয়েছেন যাতে তুই শুধু তাকেই ডাকিস। তিনি তোকে মানুষের আসল রূপ দেখিয়ে দিয়েছেন যাতে তুই আর মানুষের ওপর ভরসা না করিস। তুই কি ভাবছিস এই সময়টা এমনি এমনি এসেছে? না, ইউ আর বিইং প্রিপেয়ার্ড ফর সামথিং বিগ। বড় যুদ্ধের জন্য বড় সেনাপতি তৈরি করতে হয়, আর কঠিন ট্রেনিং ছাড়া ভালো সেনাপতি তৈরি হয় না। তোর এখন ট্রেনিং পিরিয়ড চলছে। এই সময়টা খুব বোরিং হবে, খুব একঘেয়ে হবে। প্রতিদিন একই রুটিন, সকালে ওঠা, কাজ করা, শেখা, প্রার্থনা করা, ঘুমানো। কোনো মজা নেই, কোনো পার্টি নেই। কিন্তু মনে রাখবি, বোরিং ইজ মানি, বোরিং ইজ গ্রোথ। সফলতা কোনো জাদুকরি ধামাকা নয়। দিনের পর দিন ওই বোরিং কাজগুলো করে যাওয়ার নামই সফলতা। তুই যখনই প্রসেসের মধ্য দিয়ে যাবি, তখন তোর চারপাশের মানুষ পরিবর্তন হতে শুরু করবে। না, মানুষ বদলাবে না, তোর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে মেয়েটা তোকে ছেড়ে চলে গিয়েছিল, যে বন্ধুরা তোকে আড্ডায় ডাকতো না, তারা দূর থেকে তোকে লক্ষ্য করবে। তারা দেখবে, আরে ছেলেটার কি হলো, ও তো চুপ হয়ে গেছে, ওর চোখে মুখে একটা আলাদা তেজ, ও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে। তাদের কৌতূহল বাড়বে, তারা আবার তোর সাথে কথা বলতে চাইবে, তারা আবার তোর জীবনে উঁকি মারতে চাইবে। কিন্তু সাবধান, খবরদার, পুরনো ভুল করবি না। দরজা একবার বন্ধ হলে সেটা বন্ধই রাখতে হয়। যে আবর্জনা একবার ফেলে দিয়েছিস, সেটা আর ঘরে তুলবি না। তোর এই নীরবতা তাদের কাছে সবচেয়ে বড় শাস্তি। তারা কনফিউজড হয়ে যাবে যে তুই কি করছিস। তারা তোকে নিয়ে গল্প বানাবে, গুজব ছড়াবে, ছড়াতে দে। সিংহের কানে কি কুকুরের ঘেউ ঘেউ পৌঁছায়? পৌঁছায় না। সিংহ তার মতো হাঁটতে থাকে, তুই হবি সেই সিংহ। তোর পরিবর্তনটা হতে হবে ভেতর থেকে। শুধু বাইরে ভালো জামা কাপড় পরলে হবে না, তোর মেন্টালিটি হতে হবে রাজার মতো। একজন রাজা কখনো ছোটখাটো বিষয়ে বিচলিত হন না। কেউ একটা গালি দিল আর রাজা কান্না শুরু করলো, এটা কি মানায়? মানায় না। তোর নিজের ওপর এতটুকু কন্ট্রোল থাকতে হবে যে কেউ চাইলে তোকে রাগাতে পারবে না, কেউ চাইলে তোকে খুশি করতে পারবে না। তোর রিমোট তোর হাতেই থাকবে। এই 6 মাস 1 বছর চুপচাপ কাজ কর।
মাটির নিচে শিকড় ছড়া। তারপর যেদিন তুই মাথা তুলে দাঁড়াবি, যেদিন তোর রেজাল্ট কথা বলবে, সেদিন সেই শব্দে পুরো শহর কেঁপে উঠবে। সেদিন তোকে জবাব দিতে হবে না তোর ওই গাড়ি, তোর ওই বাড়ি, তোর ওই অবস্থান আর তোর ওই শান্ত ব্যক্তিত্ব, এগুলোই হবে তাদের গালে সবচেয়ে বড় থাপ্পড়। প্রস্তুত হ, আজ রাত থেকেই। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কারণ তোর অনেক কাজ বাকি, অনেক পথ হাঁটা বাকি। আর মনে রাখবি, এই পথে তুই একা, কিন্তু এই একাই তুই 100। শেষ করার আগে তোকে একটা শেষ দৃশ্য দেখাতে চাই। চোখটা বন্ধ কর। হ্যাঁ, এখনই। কল্পনা কর, আজ থেকে 5 বছর পরের একটা দিন। তুই একটা সুন্দর কফি শপে বসে আছিস। তোর পরনে একটা দামি রুচিশীল পোশাক। তোর টেবিলের ওপর তোর নিজের গাড়ির চাবিটা রাখা। তোর পাশে তোর ল্যাপটপ, যেখানে তোর ব্যবসার বা কাজের গ্রাফ দেখা যাচ্ছে, যেটা ওপরের দিকেই উঠছে। তোর মুখে একটা প্রশান্তির ছাপ। কোনো দুশ্চিন্তা নেই, কোনো হতাশা নেই, কোনো তাড়া নেই। হঠাৎ করে গ্লাসের ওপাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই মানুষটা। হ্যাঁ, সেই মানুষটা যে তোকে একদিন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, কিংবা সেই মানুষটা যে তোকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল, কিংবা সেই সব আত্মীয় যারা তোকে নিয়ে হাসাহাসি করত। তারা তোকে দেখতে পেল, তারা থমকে দাঁড়ালো। তাদের চোখে মুখে এক অদ্ভুত অবিশ্বাস। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সেই ছেলেটা? এটা কি সেই মেয়েটা যাকে আমরা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিলাম? তাদের চোখে এখন আর অবজ্ঞা নেই, আছে একরাশ আফসোস, আছে লজ্জা। তারা তোর দিকে তাকাতে পারছে না, আবার চোখ ফেরাতেও পারছে না। আর তুই কি করবি? তুই কি কফি শপ থেকে বেরিয়ে গিয়ে তাদের কলার ধরবি? তুই কি চিৎকার করে বলবি, দেখ আজ আমি কোথায়? না, তুই কিচ্ছু করবি না। তুই শুধু কফির কাপে একটা চুমুক দিবি, তারপর নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের কাজে মন দিবি, যেন তুই তাদের দেখিসনি, যেন তাদের অস্তিত্ব তোর কাছে বাতাসের ধূলিকণার মতো, তুচ্ছ এবং অদৃশ্য। তুই তাদের চিনতেই পারবি না। তোর মনে কোনো রাগ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। থাকবে শুধু এক বিশাল শূন্যতা, যাকে বলে ইনডিফারেন্স বা উদাসীনতা। আর বিশ্বাস কর ভাই, এটাই হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রতিশোধ। যখন তোর শত্রুরা দেখবে যে তোর জীবনে তাদের কোনো প্রভাবই নেই, না ভালো না খারাপ, তখন তারা জ্যান্ত লাশ হয়ে যাবে। তাদের ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা বুঝবে তারা তোকে ভাঙতে গিয়ে নিজেরাই ভেঙে গেছে। তুই জবাব দিসনি, তুই গালাগালি করিসনি, তুই শুধু নিজেকে এতটাই ওপরে তুলে নিয়েছিস যে তাদের গলার স্বর এখন আর তোর কানে পৌঁছায় না। তোর উচ্চতা আজ তাদের কাছে অস্পৃশ্য। সময় জবাব দিয়ে দিয়েছে। মনে রাখিস, জীবনটা একটা বুমেরাং। তুই যা ছুড়বি তাই তোর কাছে ফিরে আসবে। তারা তোর দিকে ঘৃণা ছুঁড়েছিল, অবহেলা ছুঁড়েছিল। এখন সময় সেই ঘৃণা আর অবহেলা তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছে, সুদে আসলে। আর তুই তোর ভালো কাজ, তোর ধৈর্য, তোর পরিশ্রমের ফসল ঘরে তুলছিস। বিধাতা বড্ড ন্যায়পরায়ণ। তিনি কারো চোখের জল বিফলে যেতে দেন না। তোর ওই বালিশ ভেজানো রাতগুলোর হিসেব আজ চুকিয়ে দেওয়া হলো। তাই আজ এই ভিডিওটা শেষ করার পর তোকে একটা কাজ করতে হবে। না, কোনো স্ট্যাটাস দিবি না, কাউকে ফোন করবি না। তুই শুধু ফোনটা রেখে একটা লম্বা শ্বাস নিবি, তারপর তোর ঘরের জানালা দিয়ে বাইরের আকাশটার দিকে তাকাবি আর মনে মনে বলবি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যারা গেছে যেতে দাও। আমি প্রস্তুত। আমার সময় শুরু হলো এখন থেকে। তোর অতীত তোর পরিচয় নয়, তোর বর্তমান তোর শেষ কথা নয়। তোর ভবিষ্যৎ তোর হাতে, কলমটা তোর হাতে। এবার নিজের গল্পটা নতুন করে লেখ, এমনভাবে লেখ যেন মানুষ পড়তে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর একটা শেষ কথা, এই পথে হাঁটতে গিয়ে অনেক সময় মনে হবে তুই আর পারছিস না, মনে হবে সব ছেড়ে দিই। তখন এই কথাগুলো মনে করিস। সূর্য ডোবার পরই রাত আসে, কিন্তু রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোর জীবনের রাত এখন সবচেয়ে গভীর, তার মানে তোর ভোর হতে আর বেশি বাকি নেই। ধৈর্য ধর, দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাক। তুই জিতবি, তোকে জিততেই হবে, কারণ তোর হারার কোনো অপশান নেই। যদি তুই আমার এই কথাগুলো অনুভব করতে পারিস, যদি তোর বুকের ভেতর সেই আগুনটা জ্বলে ওঠে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাবি। এটা আমার জন্য না, এটা তোর নিজের জন্য, একটা শপথ হিসেবে। লিখে যাবি, সময় জবাব দেবে, টাইম উইল আনসার। আমি দেখতে চাই কতজন আসল যোদ্ধা আজ এই ভিডিওটা দেখেছে। আমি দেখতে চাই কতজন আজ থেকে নিজের জীবন পাল্টানোর শপথ নিচ্ছে। যাও, কাজ শুরু করো, নীরবে, গোপনে। দেখা হবে বিজয়ের মঞ্চে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাক আর নিজেকে ইস্পাতের মতো কঠিন করে তোল। বিদায়।